নমস্কার, ট্রাইব টিভি চায়ের আড্ডায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি লদম। আমাদের চায়ের আড্ডা এই মুহূর্তে পৌঁছে গেছে বালুরঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আমরা কথা বলবো চায়ের আড্ডায় চর্চা হবে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, রাজ্য নিয়ে, রাজনীতি নিয়ে, জাতীয় রাজনীতি নিয়ে, আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আলোচনা হবে। আমি প্রথমেই শুরু করব উন্নয়ন দিয়ে। আপনার এলাকায় উন্নয়ন, অনুন্নয়ন, আপনি আপনার এলাকায় উন্নয়ন কেমন এবং অনুন্নয়ন কেমন? 2011 সালে মামাটি মানুষের সরকার আসার পর গোটা পশ্চিমবাংলার সঙ্গে দক্ষিণ দিনাজপুরের এই বালুরঘাট শহর উন্নয়নের জোয়ার বয়ে গেছে। আমি প্রথমেই বলি স্বাস্থ্য। আমার দক্ষিণ দিনাজপুর জেলায় যে স্বাস্থ্য দুটো সাব ডিভিশনের সুপার স্পেশালিস্ট হাসপাতাল হয়েছে, প্রত্যেকটি সাবসিডিয়ারি হেলথ সেন্টারে রূপান্তরিত করা হয়েছে, প্রত্যেকটা ব্লক হেলথ সেন্টারকে রুরাল হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও সুস্বাস্থ্য এই জেলায় 19টা ইতিমধ্যে স্থাপিত হয়েছে, আরও 32খানা স্থাপিত হতে চলছে। স্বাস্থ্যের কথা বাদ দিয়ে যদি আমি এবার শিক্ষার কথাটা বলি, আমার 6টা ব্লকে ITI কলেজ হয়েছে, দুটো গভর্নমেন্ট এই জেলায় দুটো সরকারি কলেজ হয়েছে, এছাড়া BEd কলেজ হয়েছে এবং বহু স্কুলকে অনুদান দিয়ে তাদের নতুন রূপে সাজানো হয়েছে। শিক্ষা স্বাস্থ্য বললাম। দ্বিতীয়ত যদি বলি রাস্তাঘাট, আপনারা যেদিকেই তাকান রাজ্য সড়ক থেকে শুরু করে মিউনিসিপ্যাল এলাকা এবং শহরের, আমার এই জেলায় 3টি শহর আছে। প্রথমত বুনিয়াদপুর পৌরসভার কথা বলি, সেখানে নতুন করে 2011 ক্ষমতা আসার পর নতুন করে 12 সালে ডিক্লেয়ার হয়েছিল, নোটিফাইড হয়ে বুনিয়াদপুর পৌরসভা হয়েছে। সেখানের অলিগলিতে রাস্তা ইতিমধ্যেই হয়েছে, জলের ব্যবস্থা চলছে। গঙ্গারামপুর পৌরসভা যদিও বামপন্থী আমলে হয়েছিল, তার পরবর্তীকালে উন্নয়নের ছোঁয়া গোটা গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি পেয়েছে। আর বালুরঘাটে দীর্ঘ 40 বছরের অপশাসনকে, একদলীয় ব্যবস্থাকে মানুষ এখানে পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসকে 2014 সালে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, অর্থাৎ পৌরসভায় দায়িত্ব দিয়েছিলেন। 14 থেকে আজ পর্যন্ত নতুন করে 2022 নির্বাচিত হওয়ার পর 25টা আসনের মধ্যে 23টা আসন তৃণমূল কংগ্রেসকে দিয়েছিল। এবং বর্তমান বোর্ড আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে আছেন তার পিছনটায় মূর্তি বসানো থেকে শুরু করে সৌন্দর্যন থেকে শুরু করে গ্রাম শহরের প্রত্যেকটা অলিগলিতে জলের, বাড়িতে জলের পরিষেবা থেকে শুরু করে আবাসন যোজনা থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। এছাড়া যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটা আগে খুব সংকীর্ণ ছিল, সরকারি জায়গা মানুষ দখল করে, আমরা সমস্ত ব্যবসায়ী মানুষদের বুঝিয়ে সরিয়ে এই জায়গাটা করেছি, যার ফলে এখানে একটা আপনার অটো স্ট্যান্ড, বাস স্টপেজ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন স্থানীয় দোকানদাররাও এখানে দোকান করে খাচ্ছেন। যুবক ছেলে পিছনে যেখানে আমরা বসে আছি সেও এই দোকানটা করে তার রুজি চালাচ্ছে, তার পরিবারকে চালাচ্ছে। এবং আমরা এখানে যারা প্রত্যেকেই আছি, আমরা দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাট শহর, গঙ্গারামপুর শহর, বুনিয়াদপুর শহর, কুমারগঞ্জ বলুন, হিলি বলুন, কুসুমন্ডি বলুন, তপন বলুন, যেখানে বলবেন সেখানেই উন্নয়নের ছোঁয়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছোঁয়া। এখানে এছাড়াও অবশ্যই এছাড়াও বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি, যেটা আমাদের কাছে একটা স্বপ্ন ছিল। আমাদের ঘরের ছেলেমেয়েরা বিদেশে ভিন জেলায় গিয়ে পড়াশোনা করতো। আমরা ছিলাম আগে নর্থ বেঙ্গল, অর্থাৎ শিলিগুড়ি ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ছিলাম। পরবর্তীকালে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি হয়েছে। আমরা বালুরঘাট এই সাব ডিভিশনের লোক বা এই জেলার লোক, আমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অধীনে গেছি। বর্তমানে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি হয়েছে, তার ইতিমধ্যে ক্লাস পঠন পাঠনের সরাসরি শুরু হয়েছে। করোনা পিরিয়ডে অনলাইনে চলছিল, সেখানে নতুন করে জায়গা নির্ধারণ করে রাজ্য সরকার টাকা দিয়ে প্রাচীর কমপ্লিট করে এখন PWD দিয়ে তাদের সেখানে ঘর তৈরি করার ব্যবস্থা করছেন। সুতরাং দক্ষিণ দিনাজপুরের মানুষ যেমন একদিকে উন্নয়নের ছোঁয়া পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েছেন, তেমনি বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের মানুষ ভারতবর্ষের রেলের মানচিত্রের বাইরে ছিলেন। 1998 সালে রেলমন্ত্রী থাকাকালীন একবারে 298 কোটি টাকা অনুদান দিয়ে প্রকল্প চালু করে 2004 সালের 30শে ডিসেম্বর বালুরঘাটের থেকে গৌড় লিঙ্ক কানেকশানটা শুরু হয়। যাত্রাপাস উনি থাকাকালীন তেভাগা এক্সপ্রেস এবং AC কামরা থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা উনি করে গিয়েছিলেন। এবং ওনার প্রস্তাবিত বুনিয়াদপুর ওয়ার্কশপ হওয়ার কথা ছিল, একটা কারখানা, রেলের কারখানা, ওয়াগন কারখানা হওয়ার কথা ছিল, সেটার উনি শিলান্যাস পর্যন্ত করেছেন। আমরা জানি না, অজানা কারণে সেটা আজ পর্যন্ত বন্ধ হয়ে আছেন। এবং পাশাপাশি এইটুকু আমি বলতে পারি, এখানকার যিনি বিগত 2019 সালের সাংসদ হয়েছিলেন, তিনি 4.5 বছর ধরে ঘুমিয়েছিলেন। বালুরঘাটের লোক তাকে দেখতে পারেনি, শুধু পোস্টার ছাড়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন উনি মাঝে মধ্যে
বিবৃতি দিয়ে বলছেন রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, অমুক মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এই দেবেন বলে আশ্বাস দিয়ে দিয়ে বালুরঘাটের লোককে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমাদের সাধের গৌরলিং কানেকশনকে তুলে দিয়ে তিনি একটা বালুরঘাট শিয়ালদা দিয়েছেন, এটা সত্যি। কিন্তু এই বালুরঘাট শিয়ালদা, বালুরঘাট গুয়াহাটি, বালুরঘাট ব্যাঙ্গালোর এবং দিল্লির এই ট্রেনের দাবিগুলো বিভিন্ন সংগঠন, গণসংগঠনগুলো রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটি সংগঠন এই দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে বালুরঘাট, তুরা, মেঘালয় করিডর কমিটি, রেল উন্নয়ন কমিটি, রেল ও উন্নয়ন কমিটি, একলক্ষী বালুরঘাটের যে রেল উন্নয়ন কমিটি আছেন, তারা প্রতিনিয়ত এই দাবিগুলো করছেন। আমরা শুধু এইটুকু বলতে চাই যে বালুরঘাটের সাংসদ তিনি যদি বালুরঘাটের মানুষের জন্য, দক্ষিণ দিনাজপুরের মানুষের জন্য তার যত এত কান্না, তাহলে তিনি 4.5 বছর কেন কাঁদলেন না? আজকে আপনারা জানেন যে অধীর চৌধুরী বহরমপুর থেকে এমপি হয়েছিলেন, আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিয়েছেন বহরমপুরে, মুর্শিদাবাদে নিয়েছেন, মুর্শিদাবাদ জেলার বহরমপুরে নিয়েছেন। আজকে কেন বালুরঘাটের সাংসদ, দক্ষিণ দিনাজপুরের সাংসদ বেনারস ইউনিভার্সিটির ক্যাম্পাস বালুরঘাটে করলেন না? কেন একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন না? উনি শুধু কাগজে কথা বলতেছেন। আপনারা জানেন, এটাও জানেন যে আজ থেকে প্রায় 1 বছর আগে 512 NS সারাইয়ের জন্য এবং সম্প্রসারণের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছেন। আমরা কাগজে দেখেছি, সব চাইতে উনি ভরাও করে পোস্টার দিয়েছিলেন। তৃণমূল সরকারই করেছেন এবং একদমই কিছু করেননি। বিরোধীরা অভিযোগ করে যে বলে এতই উন্নয়নে আপনারা সামিল হচ্ছেন যে মাঝে মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব লেগে যায়। উন্নয়নের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো সম্ভব নয়। এমন ভাবে করেন যে সবাই সামিল হচ্ছেন, উন্নয়নে চলে আসছেন, আপনাদের মধ্যেই নাকি গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যায়। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নেই। এগুলো যারা বলে তারা অপপ্রচার করে। আজকে যদি আমি ওদের কথা বলি, আজকে বালুরঘাটের এই দক্ষিণ দিনাজপুর জেলায়, রায়গঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় ওদের 7 থেকে 8টা গোষ্ঠী রয়েছে। কেউ সুকান্তবাবুকে পছন্দ করছেন, কেউ গৌতমবাবুকে পছন্দ করছেন, কেউ রামবাবুকে পছন্দ করছেন, কেউ শ্যামবাবুকে পছন্দ করছেন। পছন্দ অপছন্দের ব্যাপার, ওদের মধ্যেও আমাদের কোনো গোষ্ঠী না। আমরা একসঙ্গে এখানে তাকিয়ে দেখুন, এখানে প্রত্যেকটা দোকানদারকে আপনারা জিজ্ঞাসা করুন উন্নয়ন, তারা কি এই জায়গাটা, যে জায়গাটায় বসে আছে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই জায়গাটার এত উন্নতি হয়েছে। অবশ্যই এই উন্নয়ন নিয়ে কথা হবে। আবার এখানে অভিযোগ চলে এসেছে, উন্নয়ন তো হচ্ছে, বাংলায় উন্নয়ন কোথায় হয়নি? হচ্ছে তো, কিন্তু উন্নয়ন নাকি নেতাদের হচ্ছে, জনগণের। দেখুন, এটা আমরা 34 বছরে আমরা বামফ্রন্টের আমলেও দেখেছি। আমাদের বেশ মনে পড়ে সেই সময় যে অত্যাচারিত আজকে বামফ্রন্টের দ্বারা হয়েছিলেন, আজকে তারা কিছু মানুষ আজকে বিজেপি দিকে ঝান্ডা রয়েছে, কেননা বিজেপির একটা লোক সংখ্যা বাড়াতে হবে। আজকে যদি উন্নয়ন হয়ে থাকে মমতা ব্যানার্জির আমলেই হয়েছে। 11 সাল থেকে আজ পর্যন্ত বালুরঘাটের মানুষ যারা পুরনো আছেন, আপনারা ডোর টু ডোর, ঘরে ঘরে যান এবং শুনতে পাবেন এবং দেখতে পাবেন আপনারা যে উন্নয়ন কাকে বলে। আজকে আমরা ভাবতে পারিনি যা আজকে সুপার স্পেশালিটি হসপিটাল এখানে যে হয়েছে, আমরা সেই সময় শুনেছিলাম বিশ্বনাথবাবুকে যে কোনো গল্প, কিন্তু মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। আমরা ভাবতে পারিনি আজকে আপনার শ্মশানে আজকে যে চুল্লি দিয়ে পোড়ানো হতো মানুষকে, আজকে সেই চুল্লি হয়তো বৃষ্টি হলে হয়তো বন্ধ হয়ে যেত। আজকে একটা ইলেকট্রিক চুল্লি আজকে প্রচুর টাকায় খরচা করে সেটা হয়েছে। আজকে হসপিটালে লিফট হয়েছে, আজকে ভাবতে পেরেছিল কেউ? আজকে আমরা দেখছি নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে আজকে এতগুলো স্টাফ বেকার হয়ে গিয়েছিল, আজকে প্রচুর বাস চালিয়ে আবার সে মানুষগুলোকে সজাগ করে রেখেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের এই অভিযোগগুলো ভিত্তিহীন। শুনুন, আমি আপনাদের একটা কথা বলি, বিজেপি যদি আপনি বলেন, আজকে সুকান্তবাবু এমপি হওয়ার পর থেকে বালুরঘাটে সম্পূর্ণ কাজটাকে স্তব্ধ করে দিয়েছে। সুকান্তবাবুর উন্নয়নের যে কেন্দ্রীয় সরকারের টাকা জানি না উনি কোথায় লাগিয়েছেন। আজকে একটা সবথেকে মিথ্যাবাদী, যেটা বালুরঘাটের মানুষকে বলতে চাই, যে এত বড় একটা মিথ্যাবাদী লোক যিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রেল উন্নয়ন করেছেন, রেল পরিচালনা করেছেন, জমি অধিগ্রহণ করেছেন, হিলি পর্যন্ত রেল অধিগ্রহণের কার অবদান মমতা বন্দ্যোপাধ্যায়ের পিলার হয়েছিল। আজকে উনি রেলমন্ত্রী আছেন, আজকে 4.5 বছর ধরে উনি বসে থাকলেন। হঠাৎ উনি কয়েক মাস হলো উনি সজাগ হয়েছেন, রেলমন্ত্রীর কথা বলে এখন কি করছেন উনি? হঠাৎ আজকে আমরা দেখলাম যে উনি একটা প্রস্তাব দিয়েছে। আজকে আপনার প্রস্তাব দিয়েছে যেটা গঙ্গারামপুরে, যেটা আপনার রেলওয়ের ওয়াগন ফ্যাক্টরি, সেটা আজকে খেলার মাঠ তৈরি করবেন। ভাবতে লজ্জা হয় না? আমাদের এখানে কোনো ওয়ার্ক ফ্রম নেই, কোনো কাজ পাচ্ছে না, বেকার ছেলেমেলে, আর উনি এরকম প্রস্তাব দিচ্ছে। তার মানে এটা কি? তারপরে বোঝাই যাচ্ছে সুকান্তবাবু সম্পূর্ণ একটা জুয়োচ্ছির মিথ্যাবাদীর উপর একটা এখানে দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আমরা চাই যে অন্তত আমাদের বালুরঘাটের যে উন্নয়ন মমতা ব্যানার্জি করছে, আজকে আমাদের জেলায় যেটা হচ্ছে,
আমরা চাই মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করবেন না। আজকে সুকান্তবাবুর এবং আজকে মোদির যে ঢপবাজি সবাই মানুষ বুঝে গেছে, এবং আজকে যে উন্নয়ন সেটা একমাত্র মমতা ব্যানার্জির সাথে সম্ভব। উন্নয়ন শুধুমাত্র মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব, নরেন্দ্র মোদী হোক কিংবা সুকান্ত মজুমদার হোক, শুধু ঢপবাজি। আমি আসবো বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু মহিলারাই নাকি সুরক্ষিত নয়। না, এটা একদমই মিথ্যা কথা। যারা বলেন এটা তারা মিথ্যা কথা বলে। আমাদের দক্ষিণ দিনাজপুরে আমরা বলতে পারি যে দিদির যে উন্নয়ন, সেই উন্নয়নে মানে যে মেয়েরা যে দিদির উন্নয়নে সামিল হয়েছে, এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও যে স্বনির্ভর দলের মাধ্যমে কত রকম প্রকল্পের মাধ্যমে তারা স্বামীর হাতে তারা লোন নিয়ে তার স্বামীকে তারা তুলে দিচ্ছে এবং তার সংসার চালাচ্ছে। এইভাবে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, এই টাকা নিয়ে তারা স্বামীর কাছে তাদের হাত খরচের জন্য হাত পাততে হচ্ছে না। এই যে আরও অনেক কিছু প্রকল্প যে দিদি করেছে, সেই জন্য মেয়েরা অনেক দিদির কাছে। বিরোধীরা এখানে এটা অভিযোগ করছে যে মহিলারা সুরক্ষিত নয়, এই কারণেই বালুরঘাটের মতো জায়গায় দণ্ডিকাটার মতন ঘটনা দেখা যায়। না, এটা একটা অপপ্রচার, এটা একটা। এখানে আমরা দেখি যে এখানে আমরা রাত 11টা বা 12টার পরে মেয়েরা সাধারণতভাবে মানে রাস্তা দিয়ে চলতে পারে। এখানে কেউ কোনো রকম কোনো মেয়েদেরকে যে ইফটিচিংও করে না, কোনো কিছুই করে না। এখানকার মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে এখানে। আপনি বলছেন তাহলে বাংলার মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত। তাহলে আসন্ন যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে কি মনে হয় আপনার? ভালো হবে। ভালো হবে, হ্যাঁ, আসন চলে যাবে একদম 100% শিওর। কেন ওনার সব দিক দিয়ে উনি কোনো দিক দিয়ে ভালো না। উনি এখানে কোনো রাজনীতি করতে পারে না, ওই জন্য চলে গেছে কলকাতা। ওখানে গিয়ে দাদাগিরি দেখায়। ওর এলাকাতেও নিজে হেরেছে, ওর জায়গায়ও হেরেছে মিউনিসিপ্যালিটিতে। ওখানে প্রদীপ্ত চক্রবর্তী জিতেছিল ওর এলাকাতে দাঁড়িয়ে। 2024-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচন বাংলায় হাড্ডাহাড্ডি হতে চলেছে। একাধারে বিজেপি এবং অপরদিকে তৃণমূল, যারা আত্মবিশ্বাসী। 39টি সিট তারা পাচ্ছেনি, আসন পাচ্ছেনি 42-এর মধ্যে, এবং বালুরঘাটে সবথেকে বেশি ভোট তারা পাবেন। অবশ্যই লোকসভা নির্বাচন হলে তার ফলাফল বেরোনোর পর আমরা সেই কথা জানতে পারবো, কত ভোটে তারা জিতছেন, কটি আসন পাচ্ছেন। এবং অবশ্যই এই চায়ের আড্ডা আপনারা দেখতে থাকুন। ফিরে এলাম আবার চায়ের আড্ডায়। এই মুহূর্তে আমার সাথে অনেকজন রয়েছেন, নিচুতলার কর্মী সমর্থক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন। তারা উন্নয়ন নিয়ে কি দেখছেন, তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কোন নজরে দেখছেন, আসন্ন লোকসভা নির্বাচনে কি হতে পারে, তারা কি ভাবছেন, কথা বলবো। কি বলবেন দাদা উন্নয়ন নিয়ে? নমস্কার। উন্নয়নটা কিভাবে আমরা ব্যাখ্যা করব? উন্নয়নের যা পরিস্থিতি, এটা তো পশ্চিমবঙ্গে উন্নয়ন বলতে কিছু নেই এখন। এতদিন ধরে একটা সরকার পশ্চিমবঙ্গে গদিতে বসে আছে, যার মাথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি সততার প্রতীক বলে নিজেকে পরিচয় দেন। তার যা পরিস্থিতি এখন, সেই সততার প্রতীক আর নেই। আগে সততা প্রতীক লিখতে, এখন সেই জায়গাটা নেই। আজকে পশ্চিমবঙ্গে যখন দেখা যায় চারিদিকে দাঁড়িয়ে, যেখানে চারিদিকে চাকরি প্রার্থীরা রাস্তায় পড়ে আছে, যেখানে পশ্চিমবঙ্গের যে নেতারা যারা রয়েছে, তারা ওখানে মানে তৃণমূলের নেতারা তারা কাটমানি নিয়ে চাকরি দিচ্ছে, সেখান থেকে তাদের কিছু জন চাকরি যাওয়ার পরিস্থিতি, এই হচ্ছে অবস্থা। আজকে আমরা যদি পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা বালুঘাটে যদি আমাদের নিজেদের এলাকায় যদি দেখি, বালুঘাট এলাকায় যে আমাদের এখানে কিছুদিন আগে মমতা ব্যানার্জি, যে রাজ্যের সাংবিধানিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি কিছুদিন আগে বালুঘাটে এসে একটা সাংবিধানিক এখানে প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকে আমরা ভেবেছিলাম যে বালুঘাটবাসীর জন্য কোনো একটা বার্তা তিনি দেবেন, যেটা আমাদের একটা বালুঘাটের মধ্যে খুব দরকারি জিনিস ছিল, সেটা মেডিকেল কলেজ। যে এখানে একটা বালুঘাট একটা প্রান্তিক জেলা, যে জেলায় একটা কোনো মেডিকেল কলেজের চিকিৎসার জন্য আমাদেরকে সুদূর কলকাতায় ছুটতে হয়। কলকাতায় যখন আমরা যাই, তখন সেখানে গিয়ে সেখানে আমরা সিট পাই না, আমাদের সেই রুগীদেরকে নিয়ে রাস্তায় সেখানে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ভেবেছিলাম যে এখানে তিনি একটা মেডিকেল কলেজের আশ্বাস দেবেন, যে বালুঘাটে একটা মেডিকেল কলেজ খোলা হবে, কিন্তু সেটা কোনো কথা নেই, একদম চুপচাপ এখান থেকে ব্যাক করে চলে গেলেন। আমরা দেখেছিলাম যে যখন সেন্ট্রালে নরেন্দ্র মোদী সরকার যখন ছিল, আমাদের রায়গঞ্জের কাছে একটা এইমসের প্রস্তাব দিয়েছিল, যেটা বাস্তবায়িত হওয়ার দিকে ছিল। সেখান থেকে মমতা ব্যানার্জি কী করলো, এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারা নিয়ে চলে গেল কল্যাণীতে নিয়ে গিয়ে কী হলো, দক্ষিণবঙ্গের মানুষ এবং কলকাতার দিকের মানুষের উপকার হলো। আমাদের এখন এদিক থেকে যাওয়ার অনেক সমস্যা ওখানে গিয়ে। আমরা ভেবেছিলাম যে এখানে যখন আমরা দেখি, আপনারা দেখবেন, আপনি যদি কিছুদিন ধরে লক্ষ্য যদি করেন, স্টেশনে যান, বালুঘাট স্টেশন এখান থেকে বেশি দূর না। আমরা যে মোড়টাতে দাঁড়িয়েছি, এটা হিলি মোড় বলে আমরা বালুঘাটের যে জায়গাটা, একদিকে এদিকে হিলি, এদিকে বালুরঘাট ঢুকে যাচ্ছে। এখান থেকে আপনি কিছুটা এগিয়ে যাবেন, গিয়ে দেখবেন আমাদের রেল লাইন,
স্টেশন, সেই স্টেশনে দিনের পর দিন বালুরঘাট থেকে বা বালুরঘাট শহরের বিভিন্ন জায়গা থেকে বা গ্রামের গঞ্জের মানুষের যারা আছে তারা এখান থেকে ট্রেনে করে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে। যেমন আমরা যদি দেখি তারা গুজরাট চলে যাচ্ছে, কেউ উত্তরপ্রদেশ চলে যাচ্ছে, কেউ গোয়ায় চলে যাচ্ছে। কেন? এখানে কাজ নেই, কাজের কোনো বালাই নেই এখানে। তারা চলে যাচ্ছে যেগুলো বিজেপি শাসিত রাজ্য, যেখানে কর্মযজ্ঞ চলছে, যেখানে বিভিন্ন কলকারখানা রয়েছে, সেখানে তারা চলে যাচ্ছে, গিয়ে সেখানে তারা কাজের জন্য এগিয়ে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গটা দিনের পর দিন এখানে অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আমরা আমাদের এদিকে হিলির কথা আমি একটু আগে বললাম, যে হিলি আমাদের একটা স্থলবন্দর হিসাবে বাংলাদেশের সাথে কানেকশন, আমাদের স্থলবন্দর, এটা বিখ্যাত একটা স্থলবন্দর আমাদের হিলি বন্দরটা। সেই হিলি বন্দরটাকে কী করলো, আগে যখন আমরা দেখেছি যে এখান থেকে যখন ট্রাক যেত, সেই ট্রাকের জন্য তারা ওখানকার কিছু ছিচকে নেতা, যারা তৃণমূলের ছিচকে নেতা আছে, তারা টাকা তুলতো। সেই টাকাটা নবান্ন পর্যন্ত পৌঁছাতো না নবান্ন পর্যন্ত। সেখানকার ছিচকে নেতারা তারা টাকাটা তুলতো, টাকাটা তুলে সেখানকার লোকাল নেতা, সেখান থেকে জেলা থেকে, আর তারপরে আর পৌঁছাতো না। সেই জন্য মাননীয়ার মাথায় কী আসলো, একটা পোর্টাল করবে। এই পোর্টালটার নাম বলছি না, আপনারা হয়তো জানেন। পোর্টালটার মাধ্যমে এই টাকাটাকে একটা টোকেন মানি হিসাবে তারা নিচ্ছে, নিয়ে একদম ডাইরেক্ট সেখানে জমা দিতে হচ্ছে একটা বন্দরে। এখান থেকে সেই জন্য কী হলো, এখান থেকে সব গাড়িগুলো ঘুরে চলে গেল মালদা ওখানকার মানে বর্ডার দিয়ে ওখানে গাড়ি পাস হচ্ছে। ওখানে তো এরকম সিস্টেম নেই। ওখানে তো নর্মাল যেমন আগে গাড়ি যেত সেইভাবে গাড়িগুলো যাচ্ছিলো। এখানকার হিলি যে ব্যবসা, সেই ব্যবসাটা পুরো বন্ধ হয়ে গেল, একদম পুরো অন্ধকার হয়ে গেছে হিলি। সেখানকার মানুষজন বাইরে চলে গেছে কাজের সূত্রে। আমরা যখন দেখি এখানে রাত্রিবেলা যখন মা বোনেদের কোনো গোটা রাজ্যের যা অবস্থা, মা বোনেদের কোনো ইজ্জত নিয়ে খেলা খেলছে। এই এখন আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের পরিস্থিতি। আপনার কাছে আমি জানতে চাই দুর্নীতি ইস্যু নিয়ে আপনি কী বলবেন? আপনারা তো জানেনই যে গত 2-2.5 বছর ধরে তো আমরা দেখতেই পাচ্ছি যে সিবি এবং ইডি আর সিবিআই যেভাবে হচ্ছে তাদেরকে ধরছে, একের পর এক ক্যাবিনেট মিনিস্টার তারা হচ্ছে লকআপে আছে, শিক্ষামন্ত্রী লকআপে আছে, খাদ্যমন্ত্রীও ধরা পড়ছে। তারপর বাঘে গরুতে এক ঘাটে জল খায় যে অনুব্রত মণ্ডল, সে অনুব্রত মণ্ডলও এখন জেলে আছে। দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, তারা পয়সা দিয়ে চাকরি দিয়েছে, কত পরিবার সর্বশান্ত হয়ে গেছে। এমনও দেখা গেছে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে পাশ কোনো মেধা নেই, তারা চাকরি করছে, কিছু জানে না তারা। তো এভাবে চলছে দুর্নীতি। যেখানে শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, তারা চাকরি পাচ্ছে না, সেখানে মেধা নেই, তারা চাকরি করছে। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস আবার এটা অভিযোগ করে যে টাকা নিতে শুভেন্দুকেও দেখা গিয়েছিল, কিন্তু ওকে তো কোনোদিন ইডি সিবিআই রাখে না, এটা একদম মিথ্যে। শুভেন্দুকে দেখা যায়নি। তারা তো কেস করতে পারতো, কেসের জন্য তো তাদের সব পথ খোলা আছে। আজকে দেখুন না কেন, অপার ফ্ল্যাটে কোটি কোটি টাকা, সেই অপার ফ্ল্যাটে কোটি কোটি টাকা গোনার জন্য তাকে ইডিকে বাইরের থেকে হচ্ছে টাকা গোনার মেশিন আনতে হচ্ছে, টাকা গোনার মেশিন নিয়ে এসে টাকা গুনতে হচ্ছে, বড় বড় ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কে টাকা ভরে নিয়ে যেতে হচ্ছে। সে এত কোটি কোটি টাকা আসছে কোথা থেকে, তার জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে নাকি? অবশ্যই। কিন্তু আপনাদের নাকি ভিডিও দেখিয়েছিলেন যেখানে শুভেন্দু টাকা নিচ্ছে, তারপরে ডিলিটও করে দিয়েছেন বিজেপিতে চলে যাওয়ার পর, তৃণমূলের অভিযোগ। না, তৃণমূলের অভিযোগ, তাহলে তো সেই ভিডিও তো তৃণমূলের কাছে থাকার কথা। তো তারা সেই ভিডিও নিয়ে তারা সুপ্রিম কোর্টে যাক, শাস্তি দেখ, কিন্তু তারা তো তা করতে পারছে না। তাদের কাছে তো প্রচুর অপশান খোলা আছে। কারণ ইডি এবং সিবিআই তারা তো স্বশাসিত সংস্থা, তাদের কাছে তারা অ্যাপিল করুক, তারা তো করছে না। কেন্দ্র সরকার দ্বারা করছে না। কেন্দ্র সরকার অবশ্যই কেন্দ্র সরকার মানে কি, সেটা কি বিজেপি যারা? কোনো সময় বিজেপি দ্বারা পরিচালিত না, তারা তো স্বশাসিত এক সংস্থা, তারা তো কাজ করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো বিজেপি না, যদি কেন্দ্র সরকার বিজেপির হয় তাহলে মাননীয় তো আজকে যে লকআপে থাকতেন, তাই না? এই জন্যই তো আবার সিপিএম বলে আপনাদের নাকি সেটিং আছে। সেটিং আছে, তো সেটিং আছে। আবার দেখা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী লকআপে আছে, খাদ্যমন্ত্রীও লকআপে আছে। এটা তো বলছে চুনোপুটিকে ধরছেন, কিন্তু আসল মাথাকে ধরছেন। সময় আসলে সবই উদ্ঘাটিত হবে, একের পর এক মন্ত্রী ধরা পড়বে। সেটিং থাকে। তৃণমূলের মুখপাত্র পার্থ চট্টোপাধ্যায়কে ধরলো, এটা কি চুনোপুটি? প্রশাসন চালাচ্ছে তো শাহজাহান শেখের মতো লোকরা, তারা তো প্রশাসন চালাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে যে শাহজাহান শেখ চারিদিকে ছুটে আছে, পশ্চিমবঙ্গের মতো শাহজাহান শেখ প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে শাহজাহান শেখ। এমনকি বালুরঘাটের বুকেও আছে, আমি জোর গলায় বলছি, এখানে বালুরঘাটের বুকেও আছে সেই শাহজাহান শেখ, একদিন বেরোবে।
বেরোবেই বেরোবে। অবশ্যই শাহজাহান শেখ চারিপাশে, বাংলার চারিপাশে রয়েছে। আমি কথা বলবো, বাংলায় নাকি মহিলারা সুরক্ষিত নয় আপনারা বলেন, কিংবা অনেকজন বলে, তৃণমূল বলে কিন্তু না, সব থেকে বেশি সুরক্ষিত বাংলায় মহিলা। তৃণমূলরা তো সবসময় মিথ্যে কথা বলে, এটা সবাই জানে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে মহিলাদের উপর সন্দেশখালিতে যে নির্যাতন চলছে সেটা কিন্তু প্রচণ্ডই লজ্জাস্কর ব্যাপার। বলছে যে নিরপেক্ষ তদন্ত হবে, কোনো তদন্তই তো হচ্ছে না। যারা তদন্ত করতে যাচ্ছে, যে একজন সাংবাদিককে যে ধরা হলো, গ্রেপ্তার করা হলো, সে তো তদন্তের জন্যই গিয়েছিল, কিন্তু তার বদলে কি হলো, সে নিজেই গ্রেপ্তার হয়ে গেল। ওখানে ঘটনা কি বিজেপির সাজানো ঘটনা বলে দাও? ওরা যেহেতু সাজিয়ে ঘটনা ঘটায়, ওরা যেহেতু প্রথম থেকেই সাজানো ঘটনাই সবাইকে দেখায়, সেজন্য ওদের মনের ধারণা তো হবেই যে বিজেপি সবসময় সাজিয়ে ঘটনা করছে। তো সাংবাদিকদেরকে দিয়ে খবরগুলো বাইরে আসবে দেখে, যার জন্য সাংবাদিকদের উপরে অ্যাটাক করতেছে, অ্যারেস্ট করতেছে পুলিশ প্রশাসন। হচ্ছে মমতার একদম বাঁধা ধরা গোলাম। অবশ্যই। এবং এই সন্দেশখালীর ঘটনা জ্বলন্ত এক ইস্যু, এই মুহূর্তে জ্বলন্ত এক উদাহরণ। এই সন্দেশখালীর ঘটনা আগামী লোকসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ, অবশ্যই প্রভাব ফেলবে, ভালো প্রভাব ফেলবে। লাভ কার হবে, বিজেপি না বাকিদের? বিরোধীদের লাভ হবে, অবশ্যই। তাহলে লোকসভা নির্বাচনের সমীকরণ কি বলে আপনার মত? এটা তো জনগণই বলবে তার সঠিক খবর। তবে রেজাল্ট সরকারকে বিপদে পড়তে হবে, এটুকু বলতে পারি। সরকার বলতে রাজ্য সরকারকে? রাজ্য সরকার, তৃণমূল সরকারকে? তৃণমূল সরকারকে। কিন্তু তৃণমূল সরকার তো বলছে 42-42 সে তো মমতা তো সব জায়গাতে দাঁড়ায়, চুরি করে, ডাকাতি করে, মারদাঙ্গা করে জিতলে সবগুলো জিতবে। তাতে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলো না। আর ওনারা বলছে বিজেপি নাকি ওই ইভিএম মেশিন দিয়ে ভোট করা এবং সেটা হ্যাক করে ওরা জিতে যায়। তাহলে মমতা যখন জিতে তখন ইভিএম যদি জিতে তখন ইভিএম মেশিন খারাপ হলো না, যখন না জিতে তখন ইভিএম মেশিন খারাপ হলো। অলরেডি ঘটেছে 2018 পঞ্চায়েত ইলেকশনে ঘটেছে। কিভাবে জেলা পরিষদের তারা প্রত্যেকটা সিটকে দখল করেছে, পঞ্চায়েত সমিতির প্রত্যেকটা সিট দখল করেছে। যেখানে আমাদের প্রত্যেকটা জেলা পরিষদ আমরা এগিয়ে থাকবো, যেখানে পঞ্চায়েতগুলো, গ্রামসভাগুলো এগিয়ে আছি, সেখানে আমরা পঞ্চায়েত সমিতি পাচ্ছি না, জেলা পরিষদ পাচ্ছি না। তো 2018 সালে আমরা দেখেছি তো কিভাবে হচ্ছে, যেখানে কাউন্টিং যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলো কিভাবে দখল হয়েছে। আমরা গণনার ওখানে ছিলাম, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমরা জীবন বাঁচিয়ে চলে এসেছি, সেখানে পুলিশ প্রশাসন কেউ ছিল না। পুলিশ প্রশাসন ছিল না, গণনা চলছিল বালুরঘাটে, তাও বালুরঘাটের মতো জায়গাতে। আমরা বলছিলাম শান্তিপ্রিয় বালুরঘাট, সে শান্তিপ্রিয় বালুরঘাটে অশান্ত হয়েছিল। অবশ্যই শান্তিপ্রিয় বালুরঘাট অশান্ত হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে শান্ত হয় কি না, নিশ্চিন্তে অবাধে সুষ্ঠু নির্বাচন হয় কি না, অবশ্যই সেদিকে নজর থাকবে। তো আপনারা কি চাইছেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক? অবশ্যই কেন্দ্রীয় বাহিনী কিন্তু এর আগেও কেন্দ্রীয় বাহিনী ছিল, তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীটাকে তো চালায় এখানকার যে প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা তো তাকে রুট ম্যাপ দিয়ে তাদেরকে চালাবে। সেটা যদি ঠিকঠাক না করে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় বাহিনী তারা নিজেদের, এর আগের বার যখন আমরা দেখেছিলাম বিধানসভা ভোটে, তাদের নিজেরা গাইডলাইন্স করে রুট ম্যাপ করেছিল। এবার তাদেরকে সেইভাবে করতে হবে। আমরা দেখেছিলাম মীরা পাণ্ডের সময় পঞ্চায়েত ভোটে সেন্ট্রাল ফোর্স ছিল, আপনারা হয়তো খবর থাকতে পারে। পঞ্চায়েত ভোটে সেন্ট্রাল ফোর্স, তারা এখন কী করে, তাদের সেই সেন্ট্রাল ফোর্সকে নিয়ে এসে থানায় বসিয়ে রেখেছিল থানায়। কিন্তু এটা এবার হবে না, থানায় সেন্ট্রাল ফোর্স থাকবে না। সেন্ট্রাল ফোর্স নিজেরা রুট ম্যাপ করে নিজেরা বেরিয়ে সাধারণ জনগণকে তারা সুরক্ষিত করবে এবং তারা ভোট দেওয়ার সুযোগ করবে। অবশ্যই আসন্ন যে লোকসভা নির্বাচন রয়েছে সেদিকে নজর থাকবে, সুষ্ঠুভাবে অবাধে নির্বাচন হয় কি না এবং কেন্দ্রীয় বাহিনী কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, অবশ্যই সেদিকে নজর থাকবে। আর চায়ের আড্ডা আজকের এখানেই শেষ করছি, নমস্কার।